রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। গত 23শে ফেব্রুয়ারি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না, বরং সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানো হবে। কিন্তু এর 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশ্ন উঠছে, মাত্র 3 মাসের মধ্যে সরকার কেন নিজেদের অবস্থান থেকে সরে এলো? বিদ্যুতের দাম না বাড়িয়ে কি সরকারের উপায় ছিল না? উপরন্তু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে সরকার ওই সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করে জানিয়েছে, গ্রাহক পর্যায়ে যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দাম বাড়ানো হবে না। প্রশ্ন হলো, সরকার কি সোশ্যাল মিডিয়া বা সামাজিক চাপ আমলে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে? বিদ্যুৎ ও জ্বালানির বিকল্প উৎসগুলো নিয়ে বছরের পর বছর ধরে যে আলোচনা হলেও সেখানে অগ্রগতি আসলে কতটুকু? গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতাই বা বাড়ানো হচ্ছে কতটা? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, আছেন কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদি, এবং আছেন বুয়েটের সাবেক অধ্যাপক, টেকসই উন্নয়ন ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি একটু শুরুটা করি রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে, এই কারণে যে ইআরসিতে যে শুনানিগুলো হয় বিদ্যুতের বা জ্বালানির দাম বাড়ানোর, সেই শুনানিতে আপনি থাকেন এবং সবশেষ যে শুনানিটা হলো সেটা নিয়েও আপনি বিভিন্ন সময় আমরা খেয়াল করে প্রতিক্রিয়া দিয়েছেন। সরকার শুনানির মধ্য দিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়, এটা একটা প্রক্রিয়া, কিন্তু এবার যে প্রক্রিয়ায় দাম বাড়ানোটা হলো, প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এক। দ্বিতীয়ত, এই সময়ের বাস্তবতায় এসে 3 মাস আগেই যেখানে বিদ্যুৎ মন্ত্রী বললেন যে 2 বছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, সেখানে 3 মাসের মাথায় এসে এরকম সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হলো কেন? মানে কি এমন পরিস্থিতি 3 মাসের মধ্যে ঘটলো যে সরকারকে বিদ্যুতের দাম আসলে বাড়াতে হলো? আপনার কি মনে হয়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একেবারে সোজা সাপটা যদি বলি, আমরা তো দীর্ঘদিন ধরে একটা যুক্তির রাজত্বে বাস করতে চাই, যুক্তিতর্কের মধ্যে বিআরসি দায়িত্ব পালন করুক সেটা চাই, যার জন্য সেখানে যাই। কিন্তু আমার দেখা মতে এই যে দীর্ঘ সময়ে এইবারে এই বিআরসি যেভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করলো এবং গণশুনানিকে একেবারেই আমলে নিল না, অতীতেও আমলে নেয়নি, কিন্তু এইবারের মতো আমি বলবো যে এত দ্রুততার সাথে একেবারেই সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা যেটা করলো, আমি অতীতে এই ধরনের ঘটনা দেখিনি। তারপরে ছোট ছোট করে বলি। প্রথম কথা দেখেন যে গণশুনানি আমরা এবার যে গেলাম, কারণ এর আগে কিন্তু আমরা বয়কটও করেছিলাম, কিন্তু এইবার যে আমরা প্রথমে বললাম যে একটু নতুন পরিস্থিতি, এখানে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে বিআরসির কার্যক্রমের সংস্কার হবে না কেন? আপনি ওই যে মন্ত্রীর কথা বললেন যে বলছে 2 বছরে বাড়বে না, দুর্নীতি অব্যবস্থাপনা দূর করা হবে, তাহলে সেই আলোচনাগুলো করেন, করে আমরা বিকল্প পথের নির্দেশ, বিআরসির দায়িত্ব আছে সেইটা করেন। আরেকটা বললাম আমরা যে আপনাদের আইনে আপনারা বলছেন যে কোম্পানিগুলো তারা দাম বাড়ানোর জন্য প্রস্তাব করবে, আসলে আপনারা যোগ বিয়োগ করে জানি সরকারের ইচ্ছা বাস্তবায়নে বলবেন। কিন্তু একজন গ্রাহক বা ধরেন উনি শিক্ষক, গবেষক, উনি যদি একটা প্রস্তাব দেন যে আমরা প্রস্তাব দিতে চাই দাম কিভাবে কমানো চাই, আলোচনা নিয়ে আলোচনা করেন, ওর আইনে নাকি এটা নাই, তাহলে আইনের সংস্কার করে এটা করেন। তাহলে আমরাও যে দাম কমানোর জন্য বা বিকল্প পথ নির্দেশ করলে সেইটা আলাপ আলোচনা হোক, তারপরে ডিসাইড করেন। সেটা একেবারেই আমলে নিলেন না, বরঞ্চ দেখবেন যে ঈদের এই যে ছুটির মধ্যে ওনার কিন্তু 90 কার্য দিবস সময় ছিল, যুক্তি শুনানির পরে সময় থাকে, তো মানে এত দ্রুত সিদ্ধান্ত দিতে হলো কেন? এইটাই না, এই একটা আরেকটা এবার বলি আপনাকে, যেমন ধরুন আমি অত হয়তো সময়ের কারণে তো করা যাবে না, একটা দুইটা বলি। আমরা একটা আমি জিজ্ঞেস করেছিলাম যে বিআরসির নিয়মের মধ্যেই আছে যে এই ধরনের যে প্রস্তাব যারা উত্থাপন করবে,
একটা দাম বৃদ্ধি হলে তার সামাজিক অর্থনৈতিক প্রতিক্রিয়া কি, এটা কি আপনারা Assess বিবেচনা করেছেন করেছেন? কোম্পানিগুলোকে জিজ্ঞেস করা হলো, মানে আমার তো এখানে জেরা করার ক্ষমতা আছে, কোম্পানি বললো না করিনি। আমি বিএসসি কে জিজ্ঞেস করলাম আপনার কারিগরি কমিটি যেটা উত্থাপন করলো আপনারা কি করেছেন, বললো না। তাহলে খেয়াল করেন, না বললো যে না করি নাই, সমাজের প্রতিক্রিয়া। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, মানে অনেকগুলোর মধ্যে আমি 2-3টা কথা বলি। একটা জিজ্ঞেস করেছিলাম যে 0 থেকে 75 এই যে লাইফ লাইন, তো এইখানে বা 50 এবং 75 আপনারা কি একটা তথ্য দিতে পারবেন যে এই গত কয় বছরে মানুষ উপরে উঠেছে না নিচে নেমে গেছে? এর উত্তরে 2 অংশই বলেছে না, আমরা জানি না। মানে কোনো বেসিক স্টাডিটাই নাই, কিচ্ছু নাই। এবং এটা কিন্তু উনি স্বীকার করলেন, ওইখানে করলেন, এবং শেষেও দেখলাম। তাহলে এইটা করার পর আমরা বললাম যে এগুলো আপনারা করেন, এগুলো করে আপনারা এ ধরনের একটা প্রক্রিয়া আগে নেন, তারপরে দরকার হলে সরকার, বিএসসি এবং ভোক্তাদের সাথে কথা বলে আমরা যুক্তিসঙ্গত জায়গায় যেতে চাই। এবং অতীত দিনে যে কথাগুলো হয়েছিল যে দুর্নীতি, অব্যবস্থাপনায় যে ভুল নীতি, দুর্নীতি সহজে বললে, ওর থেকে ফিরে আসার পথনির্দেশ আপনারা করেন। আমরা তখন দেখব, যদি আমরা মনে করি যে বাস্তব কারণে কিছুটা দরকার, তখন আমরা দেখব। কিন্তু তারা সেটা করলো না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে এইখানে সরকার একটা নির্দেশ দিয়েছে, তার পেছনে যে জনগণের পকেট কাটার টাকা নেই সেটা আছে, আর একটা IMF এর যে সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপার আছে, ভর্তুকি কমাতে হবে, ভর্তুকি কমানো, যেটা কিন্তু আমাদের স্বার্থ বিরোধী। তারা এই কাজটা করলো। এবং দেখেন তারা যে অঙ্কের হিসাবটা দিল যে 14,200 কোটি টাকা তারা নাকি পকেট থেকে নেবে, ওই যে 75 ইউনিট কমানোর পরে হয়তো এটা কিছুটা কমে যাবে। কিন্তু আমরা বলেছিলাম যে অন্য জায়গা থেকে টাকা আনলে, আর এটা তো জনগণের টাকা, ভর্তুকির টাকা তো মানে জনগণের, আর খালি এটা তো 14,000 কোটি টাকা যে আপনি পকেট থেকে নেবেন, নট দ্যাট। এর যে ইফেক্ট মার্কেটে পড়বে, জিনিসপত্র উৎপাদনের দাম বৃদ্ধি হবে, যাতায়াত ভাতা বাড়বে, তাতে করে পুরো যে একটা এনার্কি সিচুয়েশন হবে, এই দায়িত্ব বিআরসি নিতেই পারে না, বরঞ্চ সরকারকে আপনার প্রপোজাল দেন। এইবার আরেকটা ঘটনা দেখেছিলাম, এটা বলি, আপনারাও যারা সাংবাদিক আপনারা দেখবেন, বিআরসির যে কারিগরি কমিটি, তারা কিন্তু প্রথমে যে কত টাকা বৃদ্ধি সুনির্দিষ্ট করে নাই। একটা জায়গায় তারা বলেছিল সরকার কি পরিমাণ ভর্তুকি দিতে পারে তার উপরে নির্ভর করেই এটা করা যেতে পারে। আমরাও এটাকে দেখে বলেছিলাম যে ওকে, আপনি যখন নিজেই দায়িত্ব নিচ্ছেন না, তাহলে সরকারকে আপনি ওই জায়গায় দেন যে আরও যুক্তিসঙ্গতভাবে কিভাবে যে আগের দিনে যে দুর্নীতি লুটপাট করে যে টাকাটা এখানে খরচ হয়েছে, জনগণের পকেট থেকে না নিয়ে বিকল্প যেটা পথ করা যায় সেই পথে নেন। তারা এটা গেল না। এবং আমি দেখতে পাচ্ছি সরকার আসলে অতীত দিনে যেভাবে এই যে বিদ্যুৎ জ্বালানি অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সংকট তৈরি করা হয়েছিল, তার থেকে উত্তরের কোনো পথে না যেয়ে ওই একই পথ, জনগণের পকেট কাটার পথও নিল। কোন সময় খেয়াল করেন বাজেট সামনে, আমি সেই প্রশ্ন বাজেটের প্রসঙ্গে আসবো। অনৈতিক আমি মনে করি এখনো সময় আছে, সরকার এই পথ থেকে সরে আসে। পকেট কাটার প্রসঙ্গ ধরি আমি জনাব ডক্টর ইজাজ হোসেন, যে এই সময়ে আপনার কি মনে হয় যে বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারের হাতে কোনো অপশন ছিল কিনা? কারণ আপনি খেয়াল করবেন যে ইন্টারিম গভর্নমেন্টের 1.5 বছর তারপরে, এবং সরকার শুরু থেকেই বলছে তারা একটা ভঙ্গুর অবস্থায় দেশটাকে পেয়েছে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বললেন যে সামনে কঠিন সময়। উনি এই কঠিন সময়টা হয়তো অর্থনীতি বিবেচনায় রেখেই বলেছেন। তার মানে কি অর্থনীতি খুব বেশি চাপে পড়ে গেল, যে কারণে এখন বিদ্যুতের ভর্তুকি কমিয়ে সরকারের রাজস্ব বাড়াতে হচ্ছে? বা অল্টারনেটিভ কিছু ছিল কিনা এই সময় বিদ্যুতের দাম না বাড়িয়ে? না, এতটুক কম সময় বাজেটের আগে দিস ইজ দ্য কুইকেস্ট। আপনি তো বুঝতেই পারছেন এটা সবচেয়ে কুইক। এবং আমরা লক্ষ্য করেছি যে সব সরকারি এইসব কুইক সলিউশনগুলো পছন্দ করেন। যেরকম আমরা কুইক রেন্টাল, তারপরে আমরা গ্যাস এক্সপ্লোরেশন না করে আমরা এলএনজিতে চলে গেলাম। এলএনজি খুব ভেরি ইজি, আমি টাকা দিলাম, মাল আসলো। পরে যে টাকা দিতে পারবো কি পারবো না সেটা আর বিবেচনায় নাই। দেখেন ওটা কি ইম্পর্টেন্ট, কারণ ওই যে এলএনজির কথাটা বললাম, আমরা সাংঘাতিক রকমের যেটা বলে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমদানি নির্ভর হয়ে গেছি। এটা যে এত অ্যালার্মিং, ওই গ্রাফটা যদি কেউ দেখে যে 10 বছরে আমরা 25% থেকে 62% ওকে চলে গেছে আমদানি নির্ভর। তার মানে আমরা 10 বছর আগে আমরা আমদানি করতে হতো আমাদের 25% এনার্জি, সব রকম এনার্জি, হ্যাঁ, ওইটা এখন বেড়ে 62.5% হয়ে গেছে। এবং এই বছর না, আগের বছর, এই বছরের ডেটা পেলে আমরা দেখবো ওটা 65 হয়ে গেছে।
প্রতি বছর আমরা 3 থেকে 5% এটা স্লিপ করছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি খুব বেশি দূরে নাই যে আমরা 90%-এর উপরে চলে যাব। 100% হয়তো কখনোই হবে না, কারণ আমাদের তো নিজস্ব কিছু গ্যাস তো আছে আছে এবং কিছু রিনিউয়েবল এনার্জি আছে। বাট 90%-এর উপরে চলে গেলে আপনি বুঝতেই পারছেন যে এটা এমন একটা অবস্থায় যাবে যে আমার ধারণা যে বাংলাদেশের যে আর্থিক যে অবস্থা, আমরা বিদ্যুৎ ঠিক মতো দিতেই পারবো না আমার ধারণা। এটা অনেক দেশ আছে, আফ্রিকা এরকম অনেক দেশ আছে, ইভেন সাউথ আফ্রিকাও পারে নাই বেশ কিছু সো অথচ আমরা এই দেশেই দেখেছি যে বিদ্যুতের উৎপাদন 20,000 মেগাওয়াট স্পর্শ করলো, জাতীয় উৎসব হয়েছে। হ্যাঁ, সেই দেশে আপনি এখন বলছেন যে আমদানি নির্ভর হবার কারণে একসময় আপনি বলছেন যে বিদ্যুৎ দিতেই পারবো না। না, ইয়েস, আমরা দিতেই পারবো না যদি এরকম ভাবে চলে, কারণ এটা তো আমদানি করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের নিজস্ব দিলে আমরা যাই আমদানি করতে, আমদানি যদি না করতে পারি ওর আমদানি, এইখানে একটা ব্যাপার আছে। আমরা একটু পিছনে ফিরে যাই যে আমাদের যেই সিস্টেমটা ছিল সারা দেশের, বাট ইলেকট্রিসিটির জন্য আরেকটু বেশি, কারণ এখানে সব কিছুই কিন্তু ডলার। দেখবেন সব কিছু আমাদের ডলার, পাওয়ার প্ল্যান্ট ডলার, ফিউল ডলার, আমাদের ট্রান্সমিশন ডলার, সব কিছু ডলারের খরচায়। এই ডলারের মান কয়েক বছর আগে আপনার সবাদের মনে আছে 86 টাকা ছিল। এই যে 122 হয়ে গেল, হ্যাঁ, এটা কিন্তু আওয়ামী লীগ সময় এটা হয়েছে। হ্যাঁ, 122 হয়ে গেল, এই যে ইম্প্যাক্টটা, এটা তো ডাইরেক্টলি এদের সেক্টরে পড়ে, একদম ডাইরেক্টলি। তার মানে আপনি এখানে যদি 40% স্লিপ করলো, হ্যাঁ, তার মানে আমি যদি আগে যেটা দিতাম 10 টাকা, এখন 14 টাকা দিতে হবে আমাকে। আমরা আমদানি প্রসঙ্গে যাব, তার আগে আমি না, মানে এই কারণে যেটা হচ্ছে এই সময় এসে, মানে আমি বললাম যে যেখানে জ্বালানি মন্ত্রী 23শে ফেব্রুয়ারি বললেন যে 2 বছরে বাড়াবেন না, প্রশ্নটা হলো যে এই 3 মাসের মধ্যে কি এমন ঘটলো যে সেই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হলো, এবং এই সময় এসে বিদ্যুতের দাম না বাড়িয়ে সরকারের সামনে কোনো অল্টারনেটিভ ছিল কিনা, আপনার কি মনে হয়? না, ছিল না। এবং কি ঘটলো সেটা তো ভেরি ক্লিয়ার, কারণ উনি নিজেই বলেছিলেন যে আমরা বিদ্যুতের দাম বাড়াবো না। অ্যান্ড আমার বিশ্বাস যে ওনার মনে প্রাণে এটা ছিল যে বাড়াবো না। কিন্তু দুটো জিনিস হয়ে গেল তো এখানে। একটা হলো যে এই ওয়ারটা, ইরান যুদ্ধ, আরেকটা হচ্ছে যে দেশের যে সার্বিক যে অবস্থা। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু গ্যাস আহরণ করার এক্সপ্লোরেশন কিন্তু আরম্ভ করেছি, 3 বছর হয়ে গেছে। 50 ওয়েল প্রোগ্রাম ছিল, এটা 100 ওয়েল প্রোগ্রাম। আমরা কিন্তু যেই কারণেই হোক, ব্যাপেক্স পারে নাই ও যাই পারে, আমরা কিন্তু পারিনি আমাদের গ্যাস আহরণের বাড়াতে পারি নাই। সো আমরা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা। আমি কথা বলছি না, যে ভর্তুকির কথা বলছি না, ওগুলো অন্য ব্যাপার। আমরা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জায়গায় চলে আসছি এনার্জি সাপ্লাইয়ের ব্যাপারে। সো এই অবস্থায় ইকোনমিক্সে যেটা বলে যে আপনি প্রাইস না বাড়ালে আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনার অপচয় হবে। হ্যাঁ, অপচয় বাড়বে, ওর কি বলে, এমন কনজাম্পশনটা এমন লেভেলে চলে যাবে যে আপনি তখন আর সাপ্লাই দিতে পারবেন না। সো আমি মনে করি যে দাম বাড়ানোর ফলে কি লোকেরা ব্যবহার কমাবে? মানে যে লোক বাসায় 2টি ফ্যান ব্যবহার করে, সে কি একটা ফ্যান বন্ধ করে দেবে? এটি বাস্তবসম্মত করবে, কারণ ওটা যদি হার্ট করে, যে যদি দেখে যে আমি আর এফোর্ড করতে পারছি না। হ্যাঁ, কিছুটা হয়, যেমন গাড়ির আমরা দেখেছি যে গাড়ির কমেছে কিছু রাস্তায়, যখন জ্বালানি তেলের সংকট হলো এবং দাম বাড়ালো। হ্যাঁ, দাম বাড়ালো। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমরা এখন ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, এবং আমরা যেহেতু আমদানি নির্ভর হয়ে গেছি, আমাদের ডলার কিন্তু দেখেন এই যে 122, এটা কিন্তু আরো চেঞ্জ হয়ে আরো ডিভ্যালুয়েশনে হতে পারে। নির্ভর কেন হলাম সেটা একটা বড় প্রশ্ন, আমি সেই প্রশ্ন উত্তরটা একটু পরে যাব। একটু পরে আমি আসছি। তার আগে একটু জনাব ফারুক মেহেদী, জাস্ট সাংবাদিক হিসেবে আপনার অবজারভেশন কি, যে খুব জরুরি ছিল, মানে একটা সরকারের মেয়াদ হলো 3 মাস, 3 মাসের মধ্যে 2 বার জ্বালানি তেলের দাম বাড়ালো, এবং তাতে কিন্তু একটা রিপারকাশন হয়েছে। আপনি ইরান যুদ্ধ বলেন বা যাই কিছুই বলেন, মানুষের মধ্যে একটা তো অসন্তুষ্টি তৈরি হয়েছে যে 2 বার আপনি জ্বালানি তেলের দাম বাড়ালেন, তারপর ঠাস করে বিদ্যুতের দামটা বাড়ালেন। এই যেটা, অথচ বিপরীতে আমরা দেখি সরকার প্রচুর জনতুষ্টিমূলক কর্মসূচিও পালন করছে। এই ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড, প্রধানমন্ত্রীর নিজের রাস্তায় ঘুরে ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখা, মানে জনতুষ্টিমূলক কর্মসূচি আছে। তার বিপরীতে গিয়ে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে আবার বিদ্যুতের দাম বাড়ানো।
মানে এক ধরনের কন্ট্রাডিকশন কিনা এই জায়গাগুলোতে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতেই বলেছেন যে আসলে এইটাই টাইম কিনা, যে এই জি, সময়ে মানে দরকার ছিল কিনা কিনা। এখনই। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে সরকারের যে আপনি বলছিলেন যে সরকারের যে আন্তরিকতা, যে এমন জনতুষ্টিমূলক যে বেশ কিছু কাজ যেটা প্রো পিপল, এটার জন্য আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি এসে এই কাজগুলো শুরু করেছেন। কিন্তু ওনার যে মিনিস্ট্রি এবং অ্যাজ এ হোল গভর্নমেন্টের মেশিনারিজের মধ্যে একটা দেশের যে সব কিছু আসলে ইকোনমিক, মানে ফাইন্যান্স ম্যাটার। Right. এখন ধরেন আপনি যে সব করবেন এর জন্য আপনার কোনো স্টাডি আছে কিনা, বা মিনিস্ট্রিগুলো তার মানে রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলো সেই স্টাডিগুলো করছে কিনা, যে টাকাটা কোথা থেকে আসবে, আমি যে এই কাজগুলো করব, এই সবগুলোর সঙ্গে যেহেতু মানি ইনভলভ, সুতরাং এই জিনিসগুলো স্টাডি করে এরপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। তো আপনি যেটা বলছিলেন, এই যে বিদ্যুৎ মন্ত্রী যে বলল যে আমরা 6 মাসও বাড়াবো না, 2 কিন্তু বছর। আবার- হ্যাঁ 2 বছর বাড়াবো না, কিন্তু দ্রুত বাড়াইতে হলো, এইটাই বাস্তবতা। বাড়াতে হবে, এটাই বাস্তবতা। উনি কেন 2 বছর বলছিলেন সেটাই হলো আসলে প্রশ্ন। এটা আমাদের বাস্তবতা না যে আপনি 2 বছর একটা ফুয়েল প্রাইস, এনার্জি প্রাইসের দাম আপনি মানে না বিদ্যুতের বাড়িয়ে দাম যে পারবেন। সরকার বাড়িয়েছে এটি বাস্তবতা আপনি বলছেন, লজিক্যাল। লজিক্যাল বাড়াইতে হবে। কত বাড়াইতে হবে সেটা হচ্ছে আপনার সরকারের স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি ডিসিশন নেবেন যে আপনি কত পার্সেন্ট বাড়াবেন। মানুষকে হার্ট করবে কিনা, মানুষ মানে যেটা স্যার বলছিলেন যে আসলে ইকোনমির ওই ক্ষমতা নাই যে আপনি কন্টিনিউয়াস ভর্তুকি দিয়ে যাবেন। এটা আমরাও আলাপ করছিলাম যে যতই কিন্তু যুদ্ধ কিন্তু হোক, যত ভর্তুকি না কিছু দিয়ে হোক, যদি আপনি বিদ্যুতে বা System কৃষিতে loss। ভর্তুকি আপনি না দেন, তাহলে বাংলাদেশে বিদ্যুতের দাম যা দাঁড়াবে সেটা এফোর্ড করবার মতো অ্যাবিলিটি কত পার্সেন্ট লোকের ভর্তুকি আছে? আপনাকে দিতে হবে। মানে আমি বলছি যে কতটুকু দিবেন, মানে আপনাকে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সামহাও অন্য জায়গা থেকে এনে হলেও আপনাকে এই কাজগুলো করতে হবে। কারণ ফুয়েল প্রাইস, এনার্জি প্রাইসের তো বিরাট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট ইকোনমি গ্রহণ করার মতো সামর্থ্য থাকে না। যার কারণে আপনি দেখেন কোন সময় বাড়ানো হয়েছে, এবং ওই যে বললাম যে কোঅর্ডিনেশন নাই। কারণ টাকা দিবে ফাইন্যান্স মিনিস্ট্রি, এখানে পাওয়ার মিনিস্ট্রি বলতে পারে না যে আমি 2 বছর বাড়াইতে পারবো না, কারণ তাকে তো চালাইতে হবে। Right. তাহলে ওই টাকাটা তো ফাইন্যান্সটা আনতে হবে। ফাইন্যান্স তো বসে আছে টাকা দাম বাড়ানোর জন্য, সে বলছে যে আমি তোমাকে টাকা দিতে পারবো না। Right. সুতরাং এই যে জিনিসগুলো আছে, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা দেখছি যে এই বাজেটের আগেই কেন বাড়াইতে হলো, কারণ এটাই হলো আপনার আইএমএফ এর শর্ত। আইএমএফ আপনাকে এই প্রেসার দিচ্ছে যে তোমার বাজেট তো দিয়ে দিচ্ছ, তুমি এখনই প্ল্যান করো যে তুমি কি করবা। তো তাহলে সরকার তো বাধ্য। আইএমএফ সবসময় ভর্তুকি কমাতে বলে কেন? না, আইএমএফ এর কাজ হচ্ছে আপনি যে এত টাকা আনবেন, আইএমএফ তো তার আমরা ঋণ আনবো, আমরা তার যে টাকাটা আমরা টাইমলি দিয়ে না না দিলেই তো আপনি হয়। তো কমপ্লায়েন্ট না, এটা তো সে ওইটা মনে করে না যে আপনি কমপ্লায়েন্ট আছে, কারণ তার না, যে ধরুন আমি আপনার কাছে condition টাকা গুলো, ধার করব শর্তগুলো, 1 লাখ টাকা, এটা কিন্তু মানছে না। আমি আপনার শর্ত মানলাম যে প্রত্যেক মাসে মাসে এত টাকা দিব। এখন আপনি এবং বলেন আমরা হ্যাঁ আমি perform-ও আপনাকে 1 করি। লাখ টাকা দিলে আপনি ওই দোকান থেকে কিনতে পারবেন না, সেই তো এত কন্ডিশন আমি আনবো কেন? হ্যাঁ, এটাই হচ্ছে ওর আইএমএফ এর নেচার, এবং সারা পৃথিবীতে তাই করছে সে। এবং এটা মেনে আমরা বাংলাদেশ কিন্তু বেশ কয়েক বছর কিন্তু আইএমএফ এর ঋণ নেয় নাই। Right. এই গত আওয়ামী সরকারের আমি সেই শেষের জায়গায় দিকে আসতাম, যখন সেই জায়গায় আসতাম। ক্রাইসিসে পড়লো, তখন বাধ্য হয়ে, যখন রিজার্ভ কমে যাচ্ছিল, টাকার সংকট, ডলারের সঙ্গে, যেটা ডলার আসছিল, ডলার ইজ ম্যাটার, কারণ এভরিথিং আপনি ইম্পোর্ট করছেন, আপনার ডলারই পে করতে হবে, এবং ডলারের যে এই যে আপনার টাকার যে অবমূল্যায়ন হলো, এর ফলে কিন্তু আপনার আরো ক্রাইসিসটা বাড়লো। তো এই সরকারের এখন ইনহেরেন্ট করছে কিছু ক্রাইসিস, যেমন ধরুন আওয়ামী সরকারের সময়ই ক্রাইসিসগুলো ছিল, অন্তর্বর্তী সরকার এসে তেমন কিছুই করতে পারে নাই, একই ধারায় কিন্তু চলছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক যিনি গভর্নর হয়ে আসছেন, আমরা দেখছি অনেক বড় বড় লোকজন গভর্নর হয়ে আসছেন, কিন্তু তিনারা কিন্তু আগের সরকারের গভর্নরের যে পলিসি, মনিটারি পলিসি, যে কন্ট্রাকশনারি, সেই পথেই কিন্তু গেছেন। যার ফলে আপনি দেখেন আজকে ইনফ্লেশন কমে নাই, কিন্তু ইন্টারেস্ট রেট টু হাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, সো ইকোনমি সাফার করছে। এই সাফারিংটা এই সরকার এসে পেয়েছে। আসার পরে এই যে ক্রাইসিসগুলা, গ্লোবাল ক্রাইসিস, তারপরে ইন্টারনাল ক্রাইসিস, এই ক্রাইসিসের ফলে সরকার বাজেটকে দিতে হবে। এই বাজেটটা দিতে গেলে তাকে আইএমএফ এর ঋণের কিছু ইনস্টলমেন্ট বাকি আছে, সেটাকে আপনাকে পাইতে হবে। আবার সরকার চিন্তা করছে আইএমএফ থেকে আরো কিছু ঋণ নিবে। তো আইএমএফ কে খুশি করার একটা ব্যাপার আছে কিন্তু। আচ্ছা, তো যে কারণে আপনাকে ইমার্জেন্সি বাড়াইতে হয়েছে, কারণ এটা অর্থ মন্ত্রণালয় তাকে প্রেসার করছে যে এখনই বাড়াইতে হবে। এই জন্য ভাই যেটা বলছিলেন যে বিআরসি
ইনস্ট্যান্ট ডিসিশন দিয়ে দিচ্ছে, এটা তার পারে না, সে তার শুনানি করতে হবে, তার অনেক ধরনের কমপ্লায়েন্স শুনানির ইস্যু পরেও আছে, তার 90 দিন সময় থাকে। সেইটাকে মেনটেন করে না, কারণ তাকে ইমিডিয়েটই করতে হবে। এটা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু প্রেশার ছিল। সো এই প্রেশারের আপনার পয়েন্ট খুব পরিষ্কার। আমি যদি বুঝে থাকি যে এই যে বাস্তবতার মধ্যে সরকারের হাতে অল্টারনেটিভ ছিল না বিদ্যুতের দাম বাড়ানো, কিন্তু এখন প্রশ্নটা অন্য জায়গায় যে আপনি বাড়ালেন IMF এর শর্ত মানবার জন্য, কিন্তু তার ইম্প্যাক্টটা কি হবে জনজীবনে, সেই জায়গায় যাবো। একটা বিরতি নিয়ে আসছে একটু পরেই, আমরা ফিরছি একটু পরেই। কঠিন কথা সহজে কথা বলছি, বিদ্যুতের দাম বাড়ানো আদৌ প্রয়োজন ছিল কিনা, কিংবা কতটুকু প্রয়োজন ছিল। সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইজাজ হোসেন, আছেন রুহিন হোসেন প্রিন্স এবং ফারুক মেহেদি। আমাদের এই আয়োজন আপনি টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকেও দেখছেন, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জনাব রুহিন হোসেন প্রিন্স, বিরতির আগে আমরা জনাব ফারুক মেহেদির পয়েন্টটা থেকে আসি যে উনি বলছেন যে যেই বাস্তবতার মধ্যে আমরা আছি, IMF এর শর্ত মানা, অর্থনীতির ক্রাইসিস, বিশেষ করে ডলারের দাম বেড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আবার সামনে বাজেট, ফলে সরকারের সামনে এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর আসলে কোনো বিকল্প ছিল না ওনার ভাষায়। প্রশ্ন হলো, আপনি বাড়ালেন অনেকগুলো কারণে, তার ইম্প্যাক্টটা কি হবে সাধারণ মানুষের জীবনে? এইটার ইম্প্যাক্ট সরাসরি কতটা পড়বে বা পরোক্ষভাবে কতটা পড়বে বলে আপনার মনে হয়? আমার খুব কংক্রিট পজিশন বলি। একটা হচ্ছে, সরকারটা তো আমাদের, তার লক্ষ্যটা কি? জনস্বার্থ প্রধান। সেই জনস্বার্থ বলতে আমাদের দেশের এখন অবস্থাটা কি? আমরা দীর্ঘদিন ধরে জানি, অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের পজিশন জানি, জনগণের আয় কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, মানে মুদ্রাস্ফীতি যেটা বলে, মানে একদিকে ইনকাম কমা আর একদিকে খরচ বাড়া, আর হচ্ছে বেকারত্ব বেড়ে চলেছে। ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আপনি বিদ্যুৎ দেখে আপনি একটা স্ট্যান্ডার্ড দেখেন, তাহলে স্ট্যান্ডার্ড কি বলছে এ ব্যাপারেও যদি ওরা 100% কংক্রিট তথ্য দিতে পারেনি, কিন্তু সাধারণভাবে আমরা দেখছি 0 থেকে 75 ইউনিট ব্যবহার লাইফলাইন, তাদের লাইফ লাইন যে ভাষায় বলে 1 কোটি 76 লক্ষ, প্রায় 1.25 কোটি, 1.25 কোটি। এটা কিন্তু আউট অফ 4 কোটি সামথিং এর মধ্যে। আপনি 0 থেকে যদি 200 ইউনিট ধরেন, মানে নিম্নবিত্ত, কারণ এইখানে কিন্তু ফ্যান বন্ধ করার, না খেয়ে থাকলেও ফ্যান এখন বন্ধ করার এই সময় সম্ভব না, বাস্তবতা সেইটার। ধরেন এসি ওয়ালারা পারবে, কিন্তু এসি ওয়ালাদের নিচে যারা 2.5 থেকে 3 কোটি, তাহলে তো সরকারকে আগে এই মানুষের স্বার্থ দেখতে হবে। এক, ডাইরেক্ট পকেটের টাকা। 2 হচ্ছে জিনিসপত্র এবং অন্য দাম বেড়ে গেলে 75 যারা লাইফলাইন, ওখানে তো বাড়ায় না। আসছে কথা আসছে, তাহলে দেখতে হবে। কিন্তু আমি এখানে বলছি 200 পর্যন্ত। আপনি যদি 0 থেকে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাহলে সেই জায়গাটা তো আপনি দেখেন বাড়লো। আপনি কৃষি যে হিসাবটা আসছে, ধরুন যিনি এখন 1200 টাকা বিল দেন মাসে, ওনার 100 থেকে 150 টাকা বাড়বে। মিডল ক্লাস, হ্যাঁ, 150 টাকা মাসে বাড়লে অনেক টাকা কি সেটা? অবশ্যই আরো বেশি বাড়বে। 150 ঠিক না, কারণ আমি কেন বলছি, এইখানে কিন্তু ভ্যাট আছে, অন্যান্য বিষয়গুলো আছে, সেটা কিন্তু 15% যোগ করা হয় নাই। সেটা আপনি দেখলে দেখবেন যে বাড়বে, আর এখন তো গরমের সময় আরো বাড়বে। শুধু আমরা এটা নিয়ে আলোচনা করছি, সেচ এবং অন্যান্য জায়গায় আপনি বিদ্যুৎ সবই, আমি আসছি আমি ডাইরেক্ট বিলের কথা আসছি। আপনি কৃষি, সেচ, অন্য জায়গায় পরিবহন, ধর্মীয় প্রতিষ্ঠান, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, সবকিছুতে আছে। এটা গেল ডাইরেক্ট। ইনডাইরেক্ট যেটা, ওই যে জিনিসপত্রের দাম অন্য জায়গায় বাড়া, আমি বলছি যে এই সাধারণ মানুষের উপরে এই মূল্য বৃদ্ধি যখন নেগেটিভ প্রতিক্রিয়া ফেলবে, সরকার কি তাইলে এটাকে মেনে নিচ্ছে? এবার আসি, সরকার মেনে নিচ্ছে, তার মানে কি সরকারের টাকা নেই? নো, এইটা আমরা একেবারেই এগ্রি করি না। এই কারণ ওই যে আমি তো তাদের হিসাবেই বললাম, যদি 14,000 কোটি টাকা হয়, এর যে আরো নেগেটিভ ইম্প্যাক্ট যত টাকা, এই টাকা তো অন্য জায়গায় আনতে পারতো। কারণ এইবারের বাজেট সে কি 9,35,000 কোটি টাকার কথা তো সে বলছে। আপনি টাকা, এবং আমরা তো বলছি যে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা অন্যান্য জায়গা থেকে তাদেরকে আরো প্রেসার করলে, আপনি এগুলো আসলে ইন্টারেস্টিং। আপনি যদি তথ্য দেখেন স্যার, আপনিও দেখেন, যেমন ধরেন ওরা একটা প্রজেকশন দিচ্ছে যে ওই যে কি বলে যে চুরি চামারি কমানো, যেটা সিস্টেম লস, অতীতে দেখবেন ওই সময় পারে নাই, এবারও আন্দাজে একটা দিল যে এত % করবো, ওই রকমই। তার মানে এই জায়গাগুলোকে আপনি যদি জোর করতেন, আপনি ট্যাক্স আগে নিয়ে নিচ্ছেন কেন? মানে আপনি অনেকগুলো রিবেট করলে এইটাকে কিন্তু কমিয়ে আনতে পারতেন। তাহলে এটা না এনে, এখন যদি আমি ওনার কথা দিয়েই ওইটাকেই যদি ধরি, উনি যেটা বলেছেন এটা অনেক ক্ষেত্রে কারেক্ট, যে IMF এর শর্ত মেনে, আরে ভাই IMF এর শর্ত মানলে তো আপনি কৃষি থেকে ভর্তিকে কমাই দিতে হবে, আপনার তো একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা মুক্তবাজার অর্থনীতির নামে IMF পুঁজিবাদী
কাঠামোয় যেটা করতে চায় আমরা তো এটা এগ্রি করি না। এমনকি এই সরকার পুঁজিবাদের পথে চললেও, মুক্তবাদের পথে চললেও তাদের আমি দেখলাম যে অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলছেন আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটি করতে চাই। আপনারা দেখবেন যে এই দলের সাধারণ সম্পাদক অনেকদিন বলছেন যে আমরা আর একটু ওয়েলফেয়ার ইকোনমিক কোন দিকে যেতে চাই সেই জায়গায়। তাহলে এই পুরোটার সাথেই সাংঘর্ষিক হচ্ছে এইবারের দাম বাড়ানো। এই দাম বাড়ানো না বাড়িয়েই তার সামনে যথেষ্ট সুযোগ ছিল। বরঞ্চ যদি ওইটাই কারেক্ট হয় যে IMF এর কথা না শুনলে আমি লোন পাবো না, এ পাবো না, সে পাবো না, যার জন্য করলাম, তাইলে সে কিন্তু ওই যে সবার আগে বাংলাদেশ এই স্লোগান তাদের বন্ধ করে দেওয়া উচিত। তাহলে সবার আগে IMF এবং সবার আগে বড় লোক, গরিব মানুষ সবার আগে না। সুতরাং আমি যার জন্য এখন ওই একই কথা রিপিট করতে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, সরকারের সামনে এখনো পথ আছে। BRC এটা প্রস্তাব করেছে, যেমন দেখবেন যে বিদ্যুৎ বিভাগ একটা তার পরামর্শ চেয়েছে বলে লাইফ লাইনের টাকাটা সে কমিয়ে দিয়েছে। একটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার চাপ ছিল অবশ্যই। এবং এটা আপনাকে বলি, আমরা কিন্তু এই কথাও বলেছিলাম, এটা আমি একটু অনুরোধ জানাবো দর্শক এবং আপনাদেরকে অনুরোধ জানাবো এটা একটু কথা বলার জন্য। আমরা বলেছিলাম 0 থেকে 75 যে লাইফ লাইন, আপনি জনগণকে এত সুযোগ দিতে চান, তাহলে এই গরিব মানুষকে বিনা পয়সা দেওয়ার পথ খোঁজেন না। আমাকে পল্লী বিদ্যুতের উনি বলেছেন, যদিও উনি বলেছেন যে অঙ্কটা একেবারেই অ্যাকুরেট বলতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম যে এইটা দিতে গেলে সরকার এখন কত সাবসিডি দিচ্ছে? তিনি বললেন 3,300 কোটি টাকা। ওই গণশুনানির অন্দরমহলের কথা বলছি। তাই আমি বললাম যে এরা কত বিল দেয় আপনি কি বলতে পারবেন? বলে যে না, বলতে পারবো না, কারণ এত বিরাট অংশ এইটা। আমি তাহলে সেইটা আপনারা প্রজেকশন করেন না। এবং BRC কে আমরা কিন্তু ওপেন তখন বললাম যে আপনি বরঞ্চ একটা প্রজেকশন করেন যে 0 থেকে 75 প্রায় 2 কোটি গ্রাহক যারা দিচ্ছে তাদেরকে যদি আমরা বিনামূল্যে দিই, সেই টাকা আপনি আরো বড় লোকদের কাছ থেকে আনেন, আমরা আপত্তি করব না। অন্য জায়গা থেকে আপনি শিল্প দেখছেন একটা সংকটের মধ্যে পড়ে যাবে। তার মানে আমরা কিন্তু যে আলোচনা করছি মনে করছি ডাইরেক্ট পকেট থেকে কোন টাকা কত টাকা যাবে, মানে বিল কত বাড়বে সেটাই আলোচনা, শুধু না সেটা কিন্তু প্রধানের থেকে আরো প্রধান হবে অন্য জায়গাগুলো। তার মানে কারোর যদি বিল, নিম্ন মধ্যবিত্তের বিল যদি 200 টাকা বাড়ে, তাহলে দেখবেন আরো 500 টাকা বা 1000 টাকা এর ইফেক্ট কিন্তু 5 গুণ হয় বলেই ইকোনমিস্টরা আমাদেরকে বলেছেন। তাহলে আপনি যদি এখানে 200 টাকা হয় তার 5 গুণ মানে 1000 টাকার ইফেক্ট হবে, যেটা এখন আয় কমার জায়গা, এটা খুবই সংকট। জনাব ইজাজ হোসেন, একটা বিষয় ধরুন, এই যে ভর্তুকি কমানো যায়, এটা এক্সপার্টরা অনেক সময় বলেন যে যদি আপনি সিস্টেম লসকে কমাতে পারেন, এবং বিদ্যুতের সিস্টেম লস নিয়ে কথা বহু বছর ধরে হচ্ছে, আলটিমেটলি বিদ্যুতের সিস্টেম লস কতটুকু কমানো গেছে আসলে, আদৌ যায় কিনা বা কেন যায় না? না, বিদ্যুতের সিস্টেম লস অনেক প্রচুর কমানো হয়েছে। আপনি যদি মনে আছে নাকি জানি না, বাট এরশাদের সময় এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল 40% পর্যন্ত চলে গেছিল। খুব বেশি দিন থাকে না, এখন 40%, এখন 10-এর নিচে। 10-এর নিচে। এটা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। তার কারণ হচ্ছে উই আর এ ডেভেলপিং কান্ট্রি। হ্যাঁ, তো ডেভেলপিং কান্ট্রিতে সাধারণত আপনি যদি দেখেন ইন্ডিয়া তো 15%-এর উপরে এখনো। হ্যাঁ, এখনো 15%-এর উপরে। এরকম ডেভেলপিং কান্ট্রির কেন এটা অ্যাকসেপ্টেবল? কারণ ওর ধরা হয় ওদের যে সিস্টেমটা, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটা পুরনো, এবং এর মধ্যে মানে তারা যথেষ্ট মেইনটেনেন্স করতে পারে না, যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে পারে না। সো 10% ইজ কনসিডারড। চুরিচামারিগুলো কি সিস্টেম লসের মধ্যে পড়ে? হ্যাঁ, তবে যেটা বলা দরকার, আমরা কয়েক বছর সাকসেস করার পরে এখন কিন্তু আবার খারাপ হচ্ছে, মানে সিস্টেম লস আর বাড়ছে। এবং এইটার একটা বড় কারণ আছে। এই যে আমরা সবাই তো জানি, এই যে ইজি বাইকগুলা, এই যে চার্জিং হচ্ছে, অটোরিকশা, এটা তো অধিকাংশই এগুলো চোরাই ইলেকট্রিসিটি। এর মধ্যে তো কারোর কোনো সন্দেহ নাই, ঠিক না? থাকতেই পারে না। এবং এগুলা গত 5 বছরে সাংঘাতিক রকমের বেড়ে গেছে। মানে প্রথমত শহরে এক ধরনের নৈরাজ্য, আবার বিদ্যুৎ আমার চলে যাচ্ছে একটা বড়। এবং এটা ফানি থিং ইজ দ্যাট এটা রুরালেও হচ্ছে অনেক বেশি। এবং যাদের এই লাইফ লাইন ট্যারিফ আছে তারাই সেখান থেকেও যাচ্ছে। হ্যাঁ, ওটা অবৈধ, এটা অবৈধ। তাহলে দেখেন আমাদের এই যে একটা সিস্টেমিক, চুরি যেই করুক না কেন, সে নিম্ন আয়ের হোক আর যাই হোক, তাকে তো থামাতেই হবে, ঠিক না? কারণ ও তো ব্যবসা করছে ওটা দিয়ে, ঠিক না? তো আমি যেটা মনে করি যে আপনি যদি দেখেন যে কতগুলো সমস্যা আছে, তার মধ্যে সিস্টেম লস তো একটা আমরা বুঝি, ঠিক না? আরেকটা হচ্ছে এই ওভারঅল ম্যানেজমেন্ট অফ দ্য পুরা পাওয়ার সেক্টর ইনক্লুডিং সব কিছু, এটার মধ্যেও অনেক ভূত ঢুকে গেছে, হ্যাঁ, এত বছরে। তারপরে আমরা যে এই যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সরাতে পারি নাই, এইটা একটা বিশাল একটা থিং। ক্যাপাসিটি চার্জ,
এই যেটা নিয়ে right. সবসময় কথা হয়, হ্যাঁ। ক্যাপাসিটি চার্জ নিয়ে আমরা মানে আপনার বিদ্যুৎ কেন্দ্র বসে আছে কিন্তু হ্যাঁ, পয়সা দিচ্ছে না। পয়সা দিচ্ছে, হ্যাঁ। তো ক্যাপাসিটি চার্জের ব্যাপারে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিছু একটা করে যাবে, তাদের একটা সুবিধা ছিল, তারা কিন্তু করে ফেলতে একটা পারতো। কমিটি তো হয়েছিল। কিন্তু দে ডিডন্ট অ্যাক্ট অন ইট। আচ্ছা। হ্যাঁ, এবং এই ক্যাপাসিটি চার্জের কারণে আমাদের একটা বেশ ভালো রকমের টাকা এখানে চলে যাচ্ছে। টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, আর নাম্বার 4 যদি আমি বলি প্রাইস ইনক্রিজ, তাহলে এই যে 4টা জিনিস আছে তার মধ্যে সরকার এই প্রাইস ইনক্রিজটাই বেস্ট, মানে সহজ। ওকে, ঠিক আছে। প্রায় উনি যেটা বলছেন ওইটা যে যৌক্তিক হলে প্রাইস ইনক্রিজ তো মানতেই হবে, হ্যাঁ, সবকিছুরই এটা মানতে হবে, কিন্তু এটা যৌক্তিক কিনা এবং কোনটা কতখানি করা যায়, কোনটার কতখানি কন্ট্রোল, এইটা বার্কের কাজ। রাইট। ওরা তো করবে না, ওই ওদেরকে তো ধরতে হবে। বার্ক তো ইজ লাইক এ পুলিশ অফিসার Right. অর এ জাজ। তার দায়িত্ব হচ্ছে যে তুমি ওদেরকে বলে তুমি তোমাকে 1 টাকা বাঁচা 1 টাকা তোমাকে বাড়াতে দেব, যদি তুমি অ্যাটলিস্ট 25 পয়সা যদি অন্যভাবে কমাও। রাইট। দেখছেন তো, এই বার্কের ওইভাবে রোল হয় সারা ওয়ার্ল্ডে, কিন্তু বার্ক ওইভাবে কাজ করে না, কিন্তু আমাদের এনার্জি রেগুলেটরি কমিশনের অ্যাটিটিউডে সামটাইমস মনে হয় যে তারা সরকারের বডি, এক্স্যাক্টলি গভর্নমেন্টের পার্ট মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সে তো সরাসরি সরকারের পার্ট না, না, শুধু সরকারকে জবাব দিয়ে করবে। অ্যাবসলিউটলি না, তাদের রোলটা আমাদের জাজদের মতো। হ্যাঁ, তাদের বা ধরেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মতো অনেকটা। তো তারা আইন তো আইন, হ্যাঁ। হাইকোর্টের জাজদের মতোই তাদের। রাইট। তাহলে- যারা ফারুক মেহেদী, একটা বিষয় আমি যেটা আমি একটা লাস্ট জি, কথা বলে নিই। please। তাদেরকে যদি বলেন পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে যে তোমরা তোমাদের ম্যানেজমেন্ট করে তোমরা টাকা বাঁচাও, তারা জানেন কি করবেন? তারা লোডশেডিং করে দিবে। আচ্ছা, লোডশেডিং করলে টাকা বাঁচে তো অলরেডি হচ্ছে। না, আপনি না, গ্রামগঞ্জে তো আপনি 7-8 শুনেন, ঘন্টা লোডশেডিং হয় এখন। আমি তো লোডশেডিং করে আমার পুরো টাকাই বাঁচিয়ে দিতে পারি, আমি আচ্ছা। যদি কোনো বিদ্যুৎই না দিই, Right. ঠিক না? হ্যাঁ। তাহলে তো আমার কোনো খরচাই নাই, এগুলো কত তেলের বেঁচে যাবে। হ্যাঁ। এবং লোডশেডিং এর সাজেশনটা আমি দিই, কারণ আমি মনে করি যে এতখানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা উচিত না। ওখানে কিছুটা লোডশেডিং করে সেভিং করা যায়। তাহলে ওইখানে আলোচনাটা আমি আপনার কাছে আসতাম একটু right, পরেই, okay, যে এত বেশি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা গেলাম কেন? ধরেন আমার বাংলাদেশে ওটা তো একটা লম্বা। না, আমরা ওই জায়গাটা একটু যাবো। যেন ফারুক মেহেদী, বিদ্যুতের দাম সঞ্চালন বাড়ানোর যে সিদ্ধান্ত, এরপরে স্টিল মালিক এবং সিএনজি স্টেশন মালিকদের আমি দুটি বক্তব্য একটু কোট করি। সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব উনি বলেছেন সাংবাদিকদের যেতে কয়েক বছরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে প্রতি ঘনমিটার সিএনজি উৎপাদনে অতিরিক্ত 1 টাকা 60 পয়সা ব্যয় বেড়েছে। নতুন করে যে বাড়ানো হলো তার ফলে 8 টাকার যে কমিশন তারা পেতেন এটা চলে যাবে মানে বিদ্যুৎ পরিশোধে। ফলে অর্থাৎ সেই সঙ্গে আরেকটা আমি দেখছি যে স্টিল মিল মালিক যারা, ওনারা বলছে ওনাদের খরচটা বাড়বে। তার মানে প্রোডাকশন এন্ডে খরচটা অনেক বাড়বে, তার চাপটা এসে পড়বে গ্রাহকের ঘাড়ে। তাহলে আপনি যে বলছেন যে একদিকে আইএমএফ এর শর্ত মেনে সরকারকে দাম বাড়াতে হলো, আবার এই যে আমার উৎপাদন খরচটা বাড়বে, এই বিবেচনাটা সরকার থাকবে না? সেটাই তো আলাপ হচ্ছিল যে আপনি তো দেখছেন মনে হয় যে 150 টাকা বাড়লো, কিন্তু এটার যে মাল্টিপ্লিকেশন কত, ইটস এ হিউজ। তো এইটারই দরকার ছিল যে একটা প্র্যাগমেটিক সিদ্ধান্ত নেওয়া যে আমার এন্ড ইউজারের উপর কি ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। ধরেন এটা তো 1000টা খাত আছে ইম্প্যাক্ট পড়ার। আপনি আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আছে, আমার লোকাল ইন্ডাস্ট্রি আছে, আমার এসএমই আছে, আমার ধরেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি আছে, আমার সব কিছু, মানে সব কিছুর ফল হচ্ছে মানুষের উপরে, ভোক্তার উপরেই যাচ্ছে। কারণ কেউ কিন্তু বার্ডেনটা নিবে না। ধরেন প্রোডাকশন যারা করে তারা কিন্তু পণ্যের প্রাইস বাড়িয়ে দিবে, আপনি যারা ট্রান্সপোর্ট চালায় তারা কিন্তু ভাড়া বাড়িয়ে দিবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেক হোল্ডার তার পাওনাটা কিন্তু ঠিকই বুঝে নিবে, কিন্তু এটা পে করতে হবে সাধারণ ভোক্তাকে। এখন যেটা হচ্ছে যে আপনি আমাদের একবারেই কিন্তু সাবসিডি থেকে আমরা বের হতে পারবো না, এটা বললেও হবে না। আইএমএফ এর যতই প্রেশার থাকুক, কারণ আপনার ইরিগেশন আছে, আমার এগ্রিকালচার, যেটা আমি বলছি যে আমার কৃষি, এগুলো একবারে বের হতে পারবে না এবং এটা প্র্যাগমেটিক না। আপনাকে আস্তে আস্তেই বের হতে হবে, কিন্তু বের হতে হবে। আর আরেকটা হলো এই যে আমরা দামটা বাড়িয়ে দিলাম, একসঙ্গে এত বাড়ানো হলো, কিন্তু আমরা দেখেন এই যে এলপিজি, আমরা ইউএসএ থেকে এলপিজি আনা হচ্ছে অনেক বেশি প্রাইস দিয়ে, তো সেইটাও কিন্তু আমাদের উপর বার্ডেন হচ্ছে, এবং এটা আমাদের শুধু নতজানো চুক্তির কারণে কিন্তু। তো এই জিনিসগুলাই আর কি সরকারের বোঝার ব্যাপার, যে আপনার পাওনাটা আপনি কত বুঝে নেবেন। ধরেন আইএমএফ আমাকে বলল সব কিছু এইটা করতে হবে, এইভাবে আমি কেন যাব? তো আইএমএফ এর ঋণ আমি নিচ্ছি আজকে কত বছর যাবত, 4.75 বিলিয়ন ডলার। এই টাকা বাংলাদেশ ইকোনমির জন্য বিরাট কিছু না। এখন আপনাকে 6 মাস 9 মাসে দিচ্ছে একটা ইনস্টলমেন্ট, এটার জন্য আপনি হাতে পায়ে ধরতেছেন। এইবারও যে অর্থমন্ত্রী তো আইএমএফ এর যে মিটিং
মিটিং হলো, অ্যানুয়াল মিটিং হলো, সেখানে যে বলে আসছে, এবং এখন আরেকটা ঋণের জন্য, তাও মনে হয় খুব বেশি না, $3.5 বিলিয়ন বা এরকম। তো আমার ইকোনমিতে কিন্তু আরও শক্তি আছে, এখান থেকে আপনি টাকা মোবিলাইজ করার অনেক ক্যাপাসিটি আছে। আপনি ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে, right. আপনার মনোযোগ নাই, আপনি ওই যে ইম্পোর্ট বেসড হয়ে যাচ্ছি, আমরা সব ডলার দিয়ে কিনে ফেলবো, এই করবো। কিন্তু আমার শেয়ার বাজারকে যদি আমি, সারা পৃথিবীতে ক্যাপিটাল মার্কেট হচ্ছে সবচেয়ে মানে ইকোনমির সবচেয়ে বড় প্লেয়ার, তার কাছ থেকে বড় বড় প্রজেক্টের টাকা নেওয়া হয়, মানে জনগণের অংশগ্রহণ থাকে। আপনি এই বাজারকে মনোযোগ দেন নাই, এবং এই বাজারটা অলরেডি শেষ। সেই বাজারটাকে যদি আজকে শক্তিশালী করতেন, তাহলে টাকা নিতেন আপনি জনগণ থেকে, তাহলে মানে IMF এর কাছে আপনার যাওয়ার দরকার ছিল না তো। হ্যাঁ, আপনি এখন নতজানু হইতেই হবে, কারণ আপনি মনে করছেন যে আপনার টাকা নাই, আপনার রেভিনিউ নাই। আপনি দেখেন এই গত বাজেটে, অন্তর্বর্তী সরকারের যে বাজেট, সেই বাজেটেরও 1 লাখ কোটি টাকার উপরে রেভিনিউ ঘাটতি আছে এই মুহূর্তে। তা আপনার এইবারও আমরা দেখছি যে 9 লাখ ঘাটতি থাকবে, বাট সেই ঘাটতিটা কেন হয়? কারণ হয়, কারণ আপনার ইকোনমি তো ওইভাবে রান করছে না। আপনি কাকে প্রেসার করে আপনি টাকা কত আনবেন জনগণ থেকে? যে কারণে আপনার সরকারকে এই জিনিসগুলো, সরকার বিকল্প জায়গায় না গিয়ে সহজ তরিকায় হেঁটেছে। আরেকটা বিরোধী আসছে, দর্শক ফিরছে একটু পরেই। ফিরে এসে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজবো যে আমরা জ্বালানির যে বিকল্প উৎস যেগুলো, সেগুলো এত বেশি কেন আমদানি নির্ভর হয়ে গেল? সঙ্গে থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা বিদ্যুতের দাম সরকারকে কেন বাড়াতে হলো, কোনো বিকল্প ছিল কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইজাজ হোসেন, আছেন রুহিন হোসেন প্রিন্স এবং সাংবাদিক ফারুক মেহেদি। ডক্টর ইজাজ হোসেন, একটা বিষয় আমি জানি না আলোচনাটা অল্প সময়ের মধ্যে করা যাবে কিনা, আমাদের মাটির নিচে প্রচুর গ্যাস ছিল বা আছে, এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো অধিকাংশই একটা সময় পর্যন্ত গ্যাসেই চলতো, সেটা ধীরে ধীরে তেল নির্ভর হয়ে গেল। এবং আপনি শুরুতেই বলছিলেন যে একটা সময় এমন অবস্থা দাঁড়াবে আমি বিদ্যুৎ দিতেই পারবো না। আমাদের যে বহু বছর ধরে আপনারা বলেছেন যে গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চালানো, আমাদের মাটির নিচে গ্যাস আছে, সমুদ্রে আছে, এটা তো পরীক্ষিত, প্রমাণিত। তাহলে সেই নিজস্ব ভূখণ্ডের মধ্যে গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর কথা বহু বছর ধরে বলেছেন। সেই জায়গাটায় না গিয়ে সরকার এলএনজি আমদানির দিকে গেল। এটা কি শুধুমাত্রই কিছু কোম্পানিকে ব্যবসা দেওয়ার জন্য, বা নাকি অন্য কোনো রাজনীতি? এটা তো বলা খুব ডিফিকাল্ট, কারণ ওনারা তো এখন এখানে নাই। ওনারা যদি এসে এটা বলতো আমাদেরকে, তাহলে বুঝতাম। তবে অবশ্যই কিছুটা আছে যে মানে তারা ভেবেছে যে এলএনজি থেকে তাদের যে মুনাফা লাভ যেটা করছে, এটা ইজি, খুব জলদি অনেক লাভ করতে পারবে। কিছু ইয়েও ছিল তখনকার সময়, ওই সময় এলএনজির প্রাইসটা ওয়ার্ল্ড ওয়াইড সাংঘাতিক কম ছিল, তাই ওনাদের একটা বিশ্বাস হয়ে গেছে যে আমাদের নিজস্ব গ্যাস আহরণ করার জন্য যেই টাকাটা আমাদের খরচা করতে হবে, নিজস্ব টাকা, তার চেয়ে কম পয়সা আনতে পারবো, আমরা আনতে পারবো। হ্যাঁ, তো ওইটাতে আর ওনার বারবার সময়, আমি ইয়ের সাথে তফিকুলের সাথে ঝগড়া হতো, উনি বারবার বলতো জাপান পারছে, সাউথ কোরিয়া পারছে, এদের তো কিছুই নেই, তাহলে আমরা কেন পারবো না? তো এটার উত্তরটা আমি ওইভাবে আর কি ওনাকে দিতে পারি। জাপানের অর্থনীতির সাইজ আর আমার অর্থনীতির সাইজ কি এক নাকি? মানে কথা হচ্ছে যে ক্যাপাবিলিটি, হ্যাঁ ক্যাপাবিলিটি আমরা তো অনেক কম করি, ওদের তো অনেক লাগে। কিন্তু কথা হচ্ছে যে ইকোনমিটা যদি ওরকম স্ট্রং হয়ে যেত, যে আমাদেরটা ইকোনমি ওরকম স্ট্রং, তাহলে তো আমরাও পারতাম। হ্যাঁ, তাহলে আমরাও জ্বালানি কিনে আমরা আমাদের দেশ চালাতে পারতাম। এখন আমরা সবাই বুঝে গেছি এবং বিশ্বাস করি যে ইট ইজ নট পসিবল। এটা এখন সবাই আমরা বুঝে গেছি, এবং যেই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের নিজস্ব গ্যাস বাড়ানো। এফার্ট চলছে, কিন্তু আমরা তো 15 বছর ওয়েস্ট করেছি গ্যাসে। এটা তো এবং গভীর সমুদ্রে তো ওই অর্থে কোনো অনুসন্ধানও হয় না। এই আরম্ভ মানে এই যে আপনি দেখেছেন তো 2 দিন আগে এটা টেন্ডার হয়েছে, এটা টেন্ডার গেছে। আমি বলছি যে গত 15-16 বছরে এই সেক্টরে তো কোনো কাজই হয় না ওইভাবে। এই টেন্ডারিং এর আগে হয়েছে 2 বার, ফেল করেছে। তো সবকিছু কারেক্ট করে এরা দিয়েছে এবার। তবে আমি জানি না ওনারা বলবেন নাকি দেশ বিলিয়ে দেওয়া হচ্ছে, কারণ এক্সপোর্টের একটা কথা আছে। তো যাই হোক, আমাদের নিজস্ব গ্যাস আহরণের ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অনেক আগেই সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, কারণ গভীর সমুদ্রে এইসব অ্যাক্টিভিটি করার আমাদের সক্ষমতা নেই। আরেকটা হচ্ছে যে সক্ষমতা নেই। আমি সেই প্রশ্নটা যদি করি আপনাকে, যে এত বছরেও আমাদের পেট্রোবাংলাকে বা আমাদের যে যারা অনুসন্ধান করেন, তাদের এই সক্ষমতাটা তৈরি হলো না কেন? তৈরি হলো না কারণ প্রথমত তাদেরকে দিয়ে যথেষ্ট কাজ করানো হয় নাই, এবং তাদের ওখান থেকে যারা তাদের কিছুই কাজ নেই। হ্যাঁ, দক্ষ জনবল অন্যখানে চলে গেছে। এবং যেটা হয় যে আপনাকে তো রেগুলার টাকা দিয়ে আপনাকে তো বিশ্বাস করতে হবে
হ্যাঁ, যে ওদের উপরে বিশ্বাস থাকতে হবে এবং কাজের উপরে বিশ্বাস থাকতে হবে এবং এই কাজকে চালু রাখতে হবে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প, খুব হিসাব করে যেটা দেখেছি, খুব অল্প গ্যাসও যদি ব্যাপেক্স আবিষ্কার করে, ওইটাও মানে যেই টাকাটা খরচা হয়েছে এটাও পোষায় যায়। কারণ আমরা তো এখন এলএনজির সাথে কম্পেয়ার করব, ঠিক না? আমরা তো এলএনজি ইম্পোর্ট করছি এত ডলারে। আমি যদি খরচা করেছি কত, খুব অল্প গ্যাসও যদি আমরা পাই সেটা প্রডিউস করা যাচ্ছে। এবং ভোলায় যে গ্যাস পাওয়া গেল, এটার এখন পর্যন্ত ওই অর্থে কিন্তু ব্যাপক আকারে মানে ব্যবহার হচ্ছে না, ব্যবহার হচ্ছে না, বাট ওখানে আরো অ্যাক্টিভিটি আরম্ভ হয়েছে। ওইটার কিছু তার মানে আমাদেরকে গ্যাসেই যেতে হবে, মানে আলটিমেটলি তেল এবং কয়লার জায়গা থেকে মানে ফিরে গ্যাস এবং নবায়নযোগ্য, এটা বলতেই হবে আজকাল। আচ্ছা, কয়েকদিন আগে অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আগামী বাজেটেই নবায়নযোগ্য জ্বালানির উপরে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই তো আমরা শুনছি তো, এখন তো বাজেট আসেনি, আমরা এক্সপেক্ট করছি যে 11 তারিখে যে বাজেটটা হবে তার মধ্যে আমাদের সাংঘাতিক রকমের একটা পাবো আমরা। একটা তো পাবো যে ট্যাক্স সরাই দেওয়া, ইভেন প্রণোদনাও থাকতে পারে ওখানে, আর পলিসিগুলোও ঠিক করতে হবে যাতে করে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যেতে পারে। দেখেন, রিনিউয়েবল এনার্জি এবং এই গ্যাস এক্সপ্লোরেশন, এই দুইটা জিনিসই আমরা এমনভাবে নেগলেক্ট করেছি যেই কারণে আজকে আমাদের এই অবস্থা। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই জায়গা থেকেই যে ধরেন আমরা দেশের ইভেন আমি একটা বলি, ইভেন এখনো আমরা যেটা করছি, আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি। তো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি তেল দিয়ে, ঠিক আছে, আমাদের কিছু নাই। আমি তো গ্যাস দিয়ে করতে পারতাম ইম্পোর্ট করে, আরেকটু এলএনজি ইম্পোর্ট করতে পারতাম তো, কিন্তু এলএনজি আমরা ইম্পোর্ট করছি। এলএনজি না ইম্পোর্ট করে আমরা তেল ব্যবহার করি কি করে? তার মানে কোনো যুক্তি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন এই বিলাসিতা করবার মতো অবস্থা আমাদের যে নাই, এটা খুব পরিষ্কার নাই। সেক্ষেত্রে আমাদের গভীর সমুদ্রে গ্যাস আছে, আমরা এটা বিশ্বাস করি, মাটির নিচে তো আছেই। তাহলে এই জায়গাটায় আমরা যদি সক্ষম না হই তাহলে জ্বালানির যে বা বিদ্যুতের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা পরিষ্কার। ফলে সেই জায়গাটা সরকারের জন্য আপনার মেসেজ কি, বা নতুন সরকারের জন্য? প্রথম কথা হচ্ছে যে অতীত দিনের যে ভুলগুলো ছিল, সরকার এটা শুধরাইলেই তো ঝামেলা চলে যায়। এইটা আর এটা নির্ভর করতে হবে কার উপরে? বিদেশি এক্সপার্ট দরকার নেই, দেশীয় এক্সপার্ট, দেশীয় বিশেষজ্ঞ এবং প্র্যাকটিক্যাল জায়গায় যাক, সেটা হলে হয়। এবার আমি ছোট এইটার কথাই ওইটার উত্তরই বলি। যেমন ধরেন আমরা বহুদিন ধরে বলে আসছি, একটা তো হচ্ছে গোষ্ঠী স্বার্থ পরিত্যাগ করতে হবে। কারণ যা হয়েছে গোষ্ঠীর স্বার্থে, ভুল নীতি এবং দুর্নীতির কারণে। কারণ এই জ্বালানির দুর্নীতি হচ্ছে হাঙর কুমিরের দুর্নীতি, এটা মনে রাখতে হবে। মানে 1000 কোটির নিচে কোনো গল্প নাই। তাহলে আপনি তাহলে এই জায়গাটাকে যদি আপনি বাদ দিতে পারেন তাহলে এটা হবে। এবার দেখেন, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে এলএনজি আমদানির কথা হলো না, আমার খুব মনে হয় যে এখানে বলে মনে হলো প্রায় বোধহয় এটা 1 যুগ বা আরো আগে, স্যারের মনে আছে কিনা জানি না, বিআরসিতে গণশুনানিতে একজন ব্যবসায়ী, নাম বললাম না, নামটা মুখস্থ আমি বলছি না, ওই যে তখন সিলিন্ডারের দাম বেশি না, 700-800 একটু আর একটু বাড়তে যাবে এরকমের, উনি বললেন যে আমাদেরকে বেসরকারি অনুমোদন দেন, আমি কথা দিচ্ছি কোনোদিনও 650 টাকার উপর উঠবে না। আমরা কিন্তু তখন বলেছিলাম আপনি তো এখনকার পজিশন না, দাম বাড়তে পারে, তারপর এটা দাম বাড়লেও কখন কিভাবে কিনবেন, বড় আলোচনা। তা আজকে দেখেন অফিসিয়ালি প্রায় 1900 টাকা, বাইরে 2200-2500 টাকার কম কিনতে পারেন না। তার মানে আপনি ব্যবসা এবং গোষ্ঠীর স্বার্থটাই প্রধান হয়ে গেছিল, ভুল নীতি দুর্নীতিটা হয়েছিল। এখনো পর্যন্ত অব্যবস্থাপনা, ধরেন এই যে গ্যাস নিয়ে অনেক আলোচনা হচ্ছে, গ্যাস আমরা অন্য বহুজাতিক কোম্পানি যে পরিমাণ তুলে তার সদ্ব্যবহার করতে পারে, আমি দরকার হলে আমার মেশিনারিজ চেঞ্জ সহ ওনারাই বলতে পারবেন, ওনাদের এক্সপার্টিস নিয়ে সেই জায়গাটা আমরা যাব না, কারণ এটা করতে হবে। আর অনুসন্ধান থেকেও খারাপ, হ্যাঁ, সেটা কেন হবে, সেটা করা যাবে না। আর আমরা মনে করি যে অবশ্যই আমাদের স্থলভাগের অনুসন্ধান জরুরি। ওই যে আপনি শাহবাজপুরের কথা বললেন না, ভোলা, শুনে রাখেন, অনেকে এসটি জানে না, আমরা 2000 সালের আগে এই তেল গ্যাস কমিটি অনেক লং মার্চ শুনেছেন, কিন্তু প্রথম কিন্তু আমরা জাহাজ মার্চ করি, নৌমার্চ। এখানে জাহাজে করে যেটা বলেছিলাম যে তখন এই অঞ্চলে আমাদের কার্যক্রম দক্ষিণ অঞ্চলে ওইটা দিয়ে শিল্প কলকারখানা গড়ে তোলার কাজটা হোক, সেই কাজটা আজ পর্যন্ত করতে পারলো না, কারণ গোষ্ঠীর স্বার্থ তো আমদানি নির্ভর, তাতে বেশি টাকা আয়, কুইক টাকা আয়। এই জায়গাটা সমুদ্র সহ সব জায়গায় দরকার। আমাদের বক্তব্য পরিষ্কার, স্যার একটা কথা বললেন বলে বলি, আমাদের পয়েন্টটা হচ্ছে প্রথমে আমাদের মালিকানা শতভাগ থাকা দরকার,
এই জায়গায় আমরা অবশ্যই ধরেন আপনি একটা কন্ট্রাক্টারি করেন না, মেশিনারি ইচ্ছা করলে তো কালকে পারবো না। আমাদের বাপেক্সকে এমন শক্তিশালী করা হয়নি যে তারা করবে, এটা পারবে না বুঝি, কিন্তু আমরা বলেছি তাদেরকে সাথে রাখতে হবে। আর আমরা দরকার হলে বাইরের মেশিনারিজ ভাড়া করে আনবো, আমাদের শতভাগ মালিকানায় রেখে, তাই না রাখলে তো আপনি আরেকটা সংকটে পড়বেন। স্থলভাগ, সমুদ্র মালিকানায় রাখতে হবে, আবার একটা প্রোডাকশন শেয়ারিং এ আপনাকে যেতে হবে। সেটা তো বললাম যে আপনি যদি মেশিনারিজ ভাড়া করেন, আপনি যদি মেশিন ভাড়া করেন, উন্নততর মেশিন ভাড়া করেন, আপনি যে সমুদ্রে যে বিজয় লাভটা করলেন, এক সময় যদি হিসাব করলে দেখবেন ওটা তো আপনার আইনগতভাবে করতে পেরেছেন, কারণ আপনাকে ভালো মেশিন ভাড়া করতে হয়েছিল। এইখানে যে কি বলে ওইখানকার যে প্লাবন ভূমি, ওইটা আমাদের প্রমাণ করার মধ্য দিয়ে কিন্তু করতে হয়েছিল। তা আমরা পেরেছি না, তা পারবো না কেন? পারাটা খুবই সম্ভব। খালি ওই যে বললাম, গোষ্ঠী স্বার্থ পরিত্যাগ করতে হবে, দুর্নীতি ভুল নীতি পরিত্যাগ করতে হবে, লক্ষ্য থাকবে জনগণ, তাহলে আপনি পারবেন। আর দেশের বিশেষজ্ঞদের উপরে নির্ভর করে, বাইরের জায়গায় যায়েন না দয়া করে। জ্বালানির আমদানি নির্ভরতা যে কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে আমরা সেটা মোটামুটি চোখ বন্ধ করলে বুঝি। সেই জায়গা থেকে বেরোনোর একমাত্র পথ তো আসলে নিজের জ্বালানির সোর্সগুলোকে বাড়ানো এবং নবায়নযোগ্যটা তো আরো জরুরি। বলে সেই জায়গাটায় সংকটটা কোথায়, মানে হয় না কেন? আসলে আমার মনে হয় রাজনৈতিক উইল ফোর্স, যেটা মানে আমরা আসলে সরকার বদলায়, সরকার আসে, কিন্তু আমরা বলি যে এই সরকার আসলে মনে হয় আরো ভালো হবে, ওই সরকার আসলে, কিন্তু সব সরকারই দেখবেন যে একই রকম ভাবেই চলে, মোরলেস। মানে রাজনৈতিক এজেন্ডা, তার নিজস্ব কিছু এজেন্ডা থাকে, সেই অনুযায়ী উইল ফোর্স থাকলে আপনার সম্ভব যে কথাগুলো আসছে, বলা হচ্ছে যে দেশীয় মালিকানা, এগুলো কিন্তু সম্ভব। আপনার এক্সপার্টিস, বাংলাদেশের লোকজনও কিন্তু বিশ্বের বহু বড় জায়গায় কাজ করে। আমি জানি যে কাতার গেছে বাংলাদেশি লোকজন, ইঞ্জিনিয়ার আছে প্রচুর, বাংলাদেশি বুয়েটের ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন কাতার ফার্টিলাইজারে আছে, গ্যাসে আছে, ওইখানেও তো সে এফোর্ট দিচ্ছে, কাজ করছে। তাইলে আমরা কি তাদেরকে খুঁজি? ইউএসএ থেকে আমাদের বাংলাদেশি ডায়াসপোরারা নাই যারা খুবই লিডিং ভূমিকা রাখছে? তো আমরা খুঁজতেছি যে ওই যে বললাম যে আমরা বিদেশমুখিতা, আমাদের মনে করি যে বিদেশি বা এই দেশ ওই দেশ, তাকে খুশি করা, তাকে আনলে মনে হয় যে আমাদের মানে সবকিছু উদ্ধার হয়ে যাবে। আলটিমেটলি আমাদের রিসোর্স অবশ্যই আছে, আর যদি ঘাটতি থাকে সেটাকে আপনি ক্যাপেবল করেন, যেটা বাপেক্সকে আজকে এত বছর কেন ক্যাপেবল হয় না? আপনি নামকা ওয়াস্তে বাপেক্সকে বানিয়ে রাখছেন। বাপেক্সকে যদি আপনি শক্তিশালী করতেন, তাহলে বাংলাদেশের যে ফিল্ডগুলো আছে সেগুলো বাপেক্সে অনেকগুলো নেতৃত্ব দিতে পারতো। সেই সক্ষমতা আছে, স্যাররা বলবেন যে ওনারাও কাজ করেছেন যেহেতু ওদের সাথে। কিন্তু যেটা হচ্ছে যে আমার সেই হয়তো মেশিনারিজ নাই বা আরো টেকনিক্যাল পার্সন, সেই ক্ষেত্রে আপনি ওই পার্সনকে হায়ার করেন বা মেশিনারিজ হায়ার করেন, নিয়ে আপনার দেশের নিজস্ব ব্যবস্থাপনা সেটা করেন। সেটা আমি মনে করি যে সাহসী সিদ্ধান্ত দরকার সরকারের সেই সাহসী সিদ্ধান্তটার অপেক্ষায় মানুষ আছে। কারণ আমি শুধু আগের আমলে কিভাবে চলছে সেই আমলকে ধারাবাহিকভাবে টেনে নিয়ে যাব, তাহলে কিন্তু দেশ উন্নত হবে না। আমরা ওই ট্র্যাপের মধ্যেই থাকবো। ধরেন IMF থেকে আমি ঋণ নিব, ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিব, অ্যানুয়াল মিটিংয়ে যাব, যে আমাদের কিছু প্রস্তাব দিব, আমরা বলবো যে তারা কিছু প্রস্তাব শর্ত দিবে, আমরা সেটা মানবো। আমাদের এইভাবে হবে না। আমার ইকোনমি কিভাবে চলবে, আমার নিজস্ব রিসোর্স আছে কিনা সেটা আমি কিভাবে মানুষ থেকে নিতে পারবো, পটেনশিয়াল ট্যাক্স পেয়ার কারা আছে তার কাছ থেকে আমি নিব। আমি দেখেন যে আজকে আমি হাত পাতবো না কেন, কারণ আমার যে সক্ষমতা আছে সেটাও আমি কিন্তু নিতে পারছি না। যত লোকে ট্যাক্স দেওয়ার কথা তাই তো দেয় না। 30 লাখের উপরে আমার টিএন ধারী আছে, 50 লাখও রিটার্ন দেয় নাই, যারা দিয়েছে তারাও সবাই ট্যাক্স দেয় না। তো আপনার এই আপনি দেখেন না, আমরা যে বলি অর্থনীতি এত উন্নত হয়েছে, এত এগিয়ে গেছি, তাহলে আপনার ট্যাক্স জিডিপি রেশিওতে সেটা রিফ্লেক্ট নাই। মাত্র 7% যদি আমার ট্যাক্স জিডিপি রেশিও হয়, তাহলে তো আমি বিশ্বের সবার চেয়ে পিছনে। তাহলে আমি এই অবস্থা নিয়ে কিভাবে সামনে আগাবো? সারা পৃথিবী এগোচ্ছে তার ইন্টারনাল রিসোর্স দিয়ে, আর আমি শুধু ধার করছি। আমি ঋণ নিতে চাই, আমি বিদেশ থেকে বেশি দামে জিনিস কিনতে চাই, বিদেশিদের শর্ত মানতে চাই। এই জিনিসগুলো আসলে ওই যে দেশপ্রেম, সবার আগে দেশপ্রেম, সবার আগে সাহসী সিদ্ধান্ত, এবং সবাইকে খুশি করা যাবে না। আপনি চোখ বন্ধ করে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে, সেরকম কিছু রিফর্ম করতে হবে, তাহলে সেটা সম্ভব। বলি, কারণ প্রথম যে আলোচনা বিদ্যুৎ নিয়ে করলেন, বিআরসি সম্পর্কে পরিষ্কার বক্তব্য, সে নিজেকে একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে। সরকারকে বলবে এটা বন্ধ করেন, অথবা না বলছি বন্ধ করেন, অথবা ওইটাকে আইন, জনস্বার্থের আইন করেই বিআরসি কে যথাযথ ভূমিকায় রাখেন। তাই না হলে এটা তো একেবারে নামমাত্র ভূমিকা, লাভ নাই তো। বিআরসির এখন যে আইন, সেই আইন অনুযায়ী সে তো আসলে এক ধরনের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা ভোগ করে। তো ওই যে আমি তো এটা বললাম, ধরুন
বিআরসি কি করছে জি। যে কোম্পানিগুলো একটা টাকা দিয়ে বলছে যে আমি দাম বাড়ানোর প্রপোজাল, অন্য কাজ মানে তারা করছে না, আপনিও- কিন্তু আপনি যদি আমরা যদি চাই মানে আপনি তো করতে পারছেন না। ইয়ারসিতে সংস্কার লাগবে। না, আমি হ্যাঁ সংস্কার জরুরি, অনেক ধন্যবাদ। সেইটা না করলে অনেক- অপ্রয়োজনীয়। অনেক ধন্যবাদ। আজকের মধ্যে এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।